হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের থেকেই বলে দিচ্ছি, এই ভিডিওটা এই নিয়ে 4 থেকে 5 বার আমি এডিট করছি, একবারও ভয়েস আসছে না ঠিকঠাক। জানি না কী হয়েছে, হয়তো কোনো প্রবলেম আছে। তো এখন বাজে সকাল 8টা, ঘড়ি দেখে দেখে সকালের বাসি কাজ সেরে এখন আমি ঘর ক্লিন করতে আসি। তো হোম থিয়েটারে স্যাড সং চালিয়ে ঘরটাও ক্লিন করা হবে গান শুনতে শুনতে, আর তোমাদের সাথে গল্প করাও হবে। তো আজকে টানা 2 সপ্তাহ বৃষ্টি হয়েছে, তারপরে আজকে সেকেন্ড ডে যে রোদ্দুর উঠেছে। মানে কালকে প্রচুর জামা কাপড় কেচেছি, আজকেও কাচবো। ঘরটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর পাপার শরীরটাও এত খারাপ, ঘর আমি ক্লিন করতে এর জন্য পারিনি। জন্মাষ্টমী নিয়েও একটা হ্যাপা ছিল। আর তোমাদের মানে স্যাড সং চালানোরও নির্দিষ্ট কারণ আছে, মনটা না তো একদম ভালো নেই। মানে বাচ্চার যখন শরীর খারাপ হয় না, তখন মা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দুই দিকে উইক হয়ে পড়ে। মানে আমার কিছুই ভালো লাগছে না, মনটা পুরো মরা হয়ে আছে। আজকে প্রায় 7 দিন ধরে ছেলেটার শরীর খারাপ। আজকেও যদি সকাল থেকে মানে তা একটু বেটার ফিল করছেন। আর সেই মন খারাপটাই ছেলের শরীর খারাপ হলে, বাচ্চার শরীর খারাপ হলে মায়ের মন খারাপটা কিন্তু স্বাভাবিক। সেটাই এখন অনেকের কাছে না তো ঢঙের কারণে এসে দাঁড়িয়েছে, নাটক মনে হয় তাদের কাছে। মানে মেনলি তাদের বাচ্চা অনেক বড় হয়ে গেছে তো, আর না হলে তাদের বাচ্চার প্রতি তাদের কোনো টান নেই। কথাটা শুনতে খারাপ হলে এটাই এখানে আমার মানে ধারণা আসে। কারণ কি বলবো, মানে কিছুই ভাল লাগছে না। মানে আর একটা কথা, মানে শ্বশুর বাড়িতে না তো বৌমা কোনোদিনই ভালো হতে পারে না। বৌমা উঠলে দোষ, বসলে দোষ, এগোলে দোষ, পিছালে দোষ, বেশি কথা বললে দোষ, না কথা বললে দোষ, মিশুকে হলে দোষ, না মিশুকে হলে দোষ। তখন তাদের ঘ্যাম হয়ে যায়। মানে সব কিছুতে বৌমার দোষ, A to Z। দেখো সবার ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, কিন্তু আমি 100-এর মধ্যে 90% এই ঘটনাই দেখেছি। তো আমার একটা জিনিসই মানে বলতে খারাপ লাগে, কিন্তু বলতে খারাপ লাগলেও সত্যি, আমি আজ পর্যন্ত না কোনোদিন ভালো বৌমা হতে পারলাম না। আমি 100%-এর মধ্যে আমার 1000% দিয়েও ভালো বৌমা হতে পারলাম না। কি করে হব বলো? শ্বশুরবাড়ির লোকদের না আগের থেকে একটা ধারণা যে ছেলের বিয়ে দেওয়ার পরেই বৌমা আসে বাড়িতে শুধু অশান্তি ঝামেলা সৃষ্টি করার জন্যে। আচ্ছা, তাদের আমি এই কথাটা বলতে চাই যে তোমাদের এরকম ধারণার কারণটা কি? একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে, নিজের মা বাবাকে ছেড়ে তোমাদের বাড়িতে আসে শুধুমাত্র ঝগড়া বাঁধানোর জন্যে? এটা কি কোনো নির্দিষ্ট কারণ বলে তোমাদের মনে হয়? আচ্ছা, মানে মানে এই কারণটা বুঝি না। আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে আমিও কিন্তু একটা ছেলের মা, আমিও কিন্তু চাই না কখনো আমার বৌমা এসে আমার সাথে ভবিষ্যতে কোনো খারাপ কিছু করুক। তাহলে আমি কেন আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ কিছু করব? ভগবান ঠিক তাকে ততটুকুনি ফেরত দেয়, যতটুকুনি সে নিয়েছে ততটুকুনি ফেরত দেয়। আজকে যদি আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি, ভগবান কিন্তু আমার বৌমা এনেও আমাদের সাথে খারাপ ব্যবহার করবেন। তো আমি জানি না, আমি এত কিছু করার পরও কোনোদিনও ভালো বৌমা হতে পারলাম না, কোনোদিনও স্বামীর কাছে ভালো বউ হতে পারলাম না, ননদের কাছে ভালো বৌদি হতে পারলাম না, দেওরের কাছেও কখনো ভালো বৌদি হতে পারলাম না। জানি না তার কারণ কি। আর তার থেকেও বড় কথা কি বলো তো, প্রতিবাদী। যা হবে শ্বশুরবাড়িতে যতক্ষণ তুমি মুখ বন্ধ করে সহ্য করবে ততক্ষণ তুমি ভালো। প্রতিবাদ করতে শুরু করলে তোমার মতন খারাপ কুলাঙ্গার বউ এই পাড়াতে একটা নেই। পাড়াতে তো দূরে থাক, কখনো বলে এই পৃথিবীতেও নেই। এক একটা সময় কী হয় বলো তো, মানুষের কিন্তু মেন্টালি সবসময় মানে একটা জায়গায় স্থির থাকে না। কখনো কিছু বললে কান দিয়ে ঢুকায় এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করি। অনেক সময় কিন্তু দেখবা মেন্টালিটির সময় থাকে না, তখন আমিও চিল্লাতে বাধ্য হই, আর তখনই আমি হয়ে যাই খারাপ বৌমা। এখন আমি কি বলতো, এখন আমিও বলে দিই, মানে অনেক সময় চুপ করে থাকতে পারি না। কারণ আজকে তো 1 মাস 2 মাস আমার নতুন বিয়ে হয়নি, 7টা বছর আমি শ্বশুরবাড়িতে থেকে এসেছি। এখন আর আমি চুপ করে থাকতে পারি না, মানে চেষ্টা করলেও আমি পারি না। কি করব বলো? তো এর জন্য আমি খারাপ, আমি বাজে, আর আমি এইসব টাইটেল নিয়ে খুশি আছি। ওই লোকের সামনে ভালো সেজে থাকার ঢং আমি করতে পারি না, করতে চাইও না। যাদের কাছে আমি এত কিছু করেও খারাপ, তাদের কাছে আমি খারাপই থাকতে চাই। আর একটা লোকে বলে কি বলতো, বৌমা না মেয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে। এটা টোটালি ভুল কথা। কোনোদিন পরের বাড়ির মেয়ে নিজের মেয়ে হতে পারে না। আমি আমার ক্ষেত্রে বলছি, অনেকের ক্ষেত্রেও বলছি, সবার ক্ষেত্রে বলাটা ভুল যদিও। মানে এইটা প্রথমত মানে সব থেকে পৃথিবীর বড় মিথ্যা কথা।
পরের মেয়ে পরই হয়, পরের মেয়ে কোনো দিন আপন হয় না। আর কেন আপন হয় না, তোমরা তাদের আপন করতে পারো না বলেই তারা আপন হয় না, তার জন্য তোমাকেও সে কখনো মায়ের চোখে দেখতে পারে না। কারণ আমার মায়ের কথা যে আমরা যতটা কষ্ট করেছি আমার মেয়েরা যাতে ততটা কষ্ট না পায়, আর শাশুড়িদের কথা আমরা এত কষ্ট করেছি তোমরা কেন করবে না। এটাই মা আর শাশুড়ির মধ্যে সিম্পল পার্থক্য বলা যেতে পারে। তো জানো না, এতটাই শরীরটা খারাপ, আজকে কদিন ধরে রাত্রে ঘুমাচ্ছি না। ছেলের শরীর খারাপ, ছেলেটাও রাত্রিবেলা করে ঘ্যান ঘ্যান করে এপাশ ওপাশ করে, আমারও ঘুম আসছে না। মানে শরীরটা দিনকে দিন পুরো উইক হয়ে আসছে, মানে এতটা দুর্বল এতটা দুর্বল এতটা দুর্বল, তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারছি না যে কতটা শরীরটা দুর্বল হয়ে আছেন। তো এই অনিচ্ছাকৃত কাজ করছি, মানে ইচ্ছা নেই, শরীরে জল নেই। প্রত্যেক দিন দেখবার সকালে উঠে একটা রিফ্রেশিং এনার্জি আসে, কিন্তু আমার আসছে না আজকে কোনো এনার্জি। কারণ ওই যে শরীরটা এতটাই উইক, আমারও ভালো লাগছে না। তো যাই হোক, আজকে বাবার আগের দিনের তুলনায় শরীরটা একটু ভালো আছে, এটা নিয়ে আমি একটুখানি এখনো পর্যন্ত শান্তি ফিল করছি। তো অনিচ্ছাকৃতভাবে কাজ করলে সেই কাজ যেন তো কখনোই ভালো হয় না। এর আগে যখন আমি তোমাদের সাথে ডেইলি ভ্লগ মানে শেয়ার করেছি, তো আমি সকালে বিছানা উঠানোর থেকে অনেক দিন মানে শেয়ার করেছি, সেদিন বিছানাটা পুরো সুন্দর টান টান বিছানা উঠায়। আর আজকে যেহেতু অনিচ্ছাকৃত কাজ করছি, আজকে বিছানাটাও কেমন এলোমেলোভাবে গুছাচ্ছে, আর নিজেই ভাবছি যে আমি কী করতে চাইছি, কী করব কিছুই বুঝতে পারছি না। তার জন্যে মানে অনিচ্ছাকৃত কাজ যতই বিছানার চাদর টান টান করছি, ঠিক করছি, সেটা টান টান আর সুন্দর হয়ে উঠছে না। আর দেখবা বিছানা কেমন গুছিয়েছি, নিজেই ভাবছি আমি কী কাজ করছি, কিন্তু ওই যে কাজে কোনো মন না থাকলে সেই কাজ আর কত ভালো হবে। এই দেখো বিছানা গুছানো হয়ে গেছে, বিছানা গুছাইছি, আর এই দেখো চাদরটা কেমন গুটিয়ে আছে, ওই যে অনিচ্ছাকৃত কাজ। আর এই দেখো আমার সোফার অবস্থা কি, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, কালকে এত জামা কাপড় কেচেছি সেইগুলো এখন সব ভাঁজ করতে হবে। আর সেটা ভেবেই অলরেডি আমার গায়ে জ্বর চলে আসছে। আর এই যে এই কুর্তিটা জন্মাষ্টমীর দিন কিনেছি, এই কুর্তিটা জন্মাষ্টমীর দিন কিনেছি, মানে আগের কোনো কুর্তি না আমার ফিটিংস হচ্ছে না, মানে এত দিনকে দিন বাজে একটা ফিগার হয়ে যাচ্ছে না। তো 350 টাকা দাম নিয়েছে এই কুর্তিটা। আর এই দেখো এই মানে তোমার চুড়িদারগুলি সব আয়রন করে রেখেছি, মানে আয়রন করে সব তুলে দেবো, কারণ এইগুলি বাইরে রাখলে না আবার দুমড়ে মুচড়ে যাবে, পরে নেক্সট টাইম আর আয়রন করার টাইম পাবো না। তার জন্য এই চুড়িদারগুলি সব আয়রন করে রেখেছি, আর এই নাইটিগুলি এখন সব ভাঁজ করে রাখবো, এগুলি ভাঁজ করে তুলে দেবো, আর এইগুলি তোমার রেখে দেবো, স্নান করে উঠে পরবো তার জন্যে। আর এই দেখো পাপার বাস্কেটের কি অবস্থা, এগুলি ক্লিন করতে পারবো না, অনেক বেলা হয়ে গেছে। আর এই দেখো মানে শরীর এতটা খারাপ, জামা কাপড় ভাঁজতে গিয়ে ঘেমে স্নান হয়ে গেছে, মানে কি বলো তো, গায়ে এক ফোঁটাও জোর নেই, এনার্জি নেই, কি বলবো। আর এই দেখো ওয়ার্ডরোবটার উপরে চাদরটা আজকে, মানে চাদর বলছি, আগে যে প্লাস্টিকটা পাতা ছিল ওটা চেঞ্জ করে এই কাপড়টা বেঁধেছি। এটা হচ্ছে আমার ব্লাউজের পিস, ব্লাউজটা যতক্ষণ বানাবো না তো ভাবলাম এই ব্লাউজের পিসটাই বানাই, তো পেতে দিয়ে এই ব্লাউজের পিসটাই পেতে দিয়েছি। আর এই দেখো পাপার ওয়ার্ডরোবের উপর একটা তালি পাতা ছিল, ওটা তুলে ফেলেছি কাচার জন্যে, এখানে শুধু রেখেছি, পরে একটা নতুন তালি মানে পাতবো। আর এই দেখো এবার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, জামা কাপড় কত কাচতে হবে। এই শাড়িটা আমি মনসা পুজোর দিন পরেছিলাম, সেই রেখে দিয়েছি বৃষ্টির জন্য, আজকে কাচবো। মানে কত জামা কাপড় যে বেরিয়েছে, আমার বাইরে আরও এক গাদা আছে। তো এই দেখো ঘরটাকে নর্মালি আমার ক্লিন করা হয়ে গেল, সোফা ক্লিন করা হয়ে গেল, ওয়ার্ডরোব দুটোও ক্লিন করা হয়ে গেল, জামা কাপড়গুলি উপরে ভাঁজ করে রাখলাম। আর এই দেখো দোলনা, এটা তখন পাপার সব জিনিস রাখা হয়, পাপার ক্যাথা, পাপার তাওয়ালে, পাপার প্যাম্পাস, পাপার জুতো, মানে এভরি মানে সব কিছু পাপার প্রোডাক্ট, অল প্রোডাক্ট এর মধ্যেই রাখা হয়। তো এখন এই দেখো আমার ননদের ছেলে ছিল আমাদের বাড়িতে, ওকে বললাম বেগুন আলু ভাজা আর ডাল দিয়ে খেতে দিই, ও বললাম আমি বেগুন ভাজা খাবো না, আমার গায়ে অ্যালার্জি হয়, তুমি আমাকে শুধু ডাল দিয়েই ভাত দাও। তো ওকে ভাত খেতে দিয়ে এবার আমি বাইরে চলে এসেছি। এই দেখো বাবার বাথটব বের করেছি, বাথটবে স্নান করাবো বলে, আর উনি বাথটব দেখলে ভয়ে কাঁদেন, মানে কি বলবো। আর 3 ভাগের 1 ভাগ জামা কাপড় কেচেছি, এখনও 2 ভাগ জামা কাপড় পরে আছেন। আমি বলছি আমার দ্বারা আর হবে না, আমি একটু রেস্ট নেব, নিয়ে একটু বসবো, একটু ভিডিও এডিট আছে করবো, তারপরে আবার কাচবো। হাঁপিয়ে গেছি আমি পুরো। 1 বালতি জামা কাপড় কেচেছি, প্লাস 1 বালতি জামা কাপড় আছে এখনও।
বোতলেও জল নেই খাবো। এখনো এক বালতি জামা কাপড় কাচা আছে, ঘর মোছা বাকি আছে। তার থেকেও টেনশন পাপাকে কি খেতে দেবো, কারণ একদম খেতে চাইছে না জ্বর হওয়ার পর। আর সবজি নেই, বাবা বাজারে গেছিল, কিন্তু তখন আমার বাসি জামা কাপড় ছাড়া হয়নি বলে আমি টাকা বের করতে পারিনি, বলে টাকাও দিতে পারিনি। তাহলে একটু গাজর টাজর আনা যেত। কিছুই খেতে চাইছে না। দুটো জিওল মাছ আছে। কালকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছি, দুবার খাইছি, দুবার বমি করেছে। লাস্টে অল্প একটু ভাত দিয়ে ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ছিল, আর একটা জিওল মাছ ভেজে ওর মধ্যে দিয়ে পাতলা জল, মানে জলও মনে ওর থেকে গাঢ় হয়, ওটা খেয়েছে একবার। আর ঘুম থেকে উঠে একবার দুধ খেয়েছে। রাত্রিবেলা 1 চামচ নেস্টাম দিয়ে 1 চামচ দুধ দিয়ে গুলে একটু খাইছি। সকালবেলা আজকে ওটাই দুধ খাইয়েছি। ড্রাই ফ্রুট পাউডারটা দিতে চাইছি না, কারণ ওরকম মুখের স্বাদ নিয়ে ও খেতে চাইবে না। কিন্তু ড্রাই ফ্রুট পাউডারটা না দিলেও দিনকে দিন আরও দুর্বল হয়ে যাচ্ছে। কালকের থেকে আবার ড্রাই ফ্রুট পাউডারটা আমি স্টার্ট করবো ভেবেছি। এখন একটুখানি ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করতে হবে, মেন কথা এটা। টাইম পাই না। আর এতদিন পর রোদ্দুর উঠেছে বলে মানে কোনটা ছেড়ে কালকে প্রচুর গেছেছি, প্রচুর। মানে আমার ঘরে পড়ার সমস্ত নাইটি, দাদার জামা কাপড়, পাপার জামা কাপড়, ক্যাথা, পাপার ছোটো ছোটোগুলি সব কেচেছি। বিছানার চাদর টাদর কাঁচা ছিল না। বিছানার চাদর ওই বৃষ্টির মধ্যে আমি কেচে শুকিয়েছি এখানে ওখানে মেলে মেলে। আজকে এখনও কেচেছি। এখনও তোমার দাদা 2টো প্যান্ট, 4টে প্যান্ট আছে। আমার 2টো নাইটি আছে, আমার একটা শাড়ি আছে। এগুলো সব ভিজিয়ে রেখেছি। শাড়ি বলতে ওই মনসা পুজো করেছিলাম, ওই শাড়িটা রেখে দিয়েছিলাম। নিরামিষ খেয়েছিলাম পরে, তবু কাচিনি। না কেচে তো তুলে যাবে না, কারণ ওটা পরে যেহেতু আমি পুজো আচ্ছা করি। হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নেবো এখন। দেখি একটু খেয়েও নিতে পারি। সকালবেলা মা রান্না করেছে ভাত, ডাল, বেগুন আলু ভাজা। আর তখন আমি সব বাসি কাজ করেছি, রান্নাঘর মুছা, আমার ঘরের বিছানা তুললাম, ঘর মোছা দিয়ে। ওইগুলির আগেও তোমার 1 কলবার বাসন বেড়েছিলো, সেইগুলি করেছি। পাপাকে জাস্ট একটু মুড়ির গুঁড়ো খাইছি আজকে। অনেকদিন পর একটু মুড়ির গুঁড়ো খাওয়ালাম। কী খাওয়াবো মাথায় আসে না। ছেলে কিছুই খেতে চাইছেন। দেখি একটু পুঁই শাকের পাতা টাতা যদি পাই, দিয়ে একটু ভাত রান্না করে খাওয়াতে। ভাত তো দেবো, ওই ভাত ছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু সেটা একটুখানি টেস্টি করে রান্না করতে হবে, মেন কথা এটাই। কী করে টেস্টি করে রান্না করবো, সবজি ছাড়া মাথায় ঢুকছে না। তো অনেক দিন ধরে ভাবছিলাম জারটা ক্লিন করব, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে জার ক্লিন করা হয়ে গেল। আর আজকে ধোকার তরকারি হয়েছিল তো পটল আলু দিয়ে। এই দেখো পটল আলুটা কেটে এখন আমি স্নান করতে যাবো, কারণ মন্দিরে যাওয়া আছে। তাই আজকে অনেক দিন পর ভাবছি মাথাটা একটু তেল দেবো, কিন্তু সকালবেলায় দেওয়ার কথা ছিল। এত কাজের তারা আর মনেই থাকে না যে সকালবেলায় তেল দেওয়ার কথা ছিল। তো তার জন্যে তেলটা দেওয়া হয়নি। তারপর আমি মন্দির থেকে এসে এই যে পাপাকে নিয়ে একটু বসলাম। আর পাপা এখন এত বদমাশ হয়েছে, সব জামা কাপড়গুলি কাচতে মানে ভাঁজ করতে হবে বলে মাথায় হাত, মানে কাঁচা তো যেমন তেমন হয়ে যায়, কিন্তু ভাঁজ করার কথা শুনলেই মাথায় হাত চলে আসে অন্য কখন। আর মুখটা আজকে এত ডাল লাগছে, আর কি বলবো। আর এই ছেলেটা আজকে একা একা সোফায় অলরেডি উঠে যাচ্ছে, একা একা 2-3বার করে সোফায় উঠে যাচ্ছে। আর বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারের মেন কাজ যেটা, সেটা তো করতেই হবে। তার জন্য এই দেখো এই কাজটা প্রত্যেক দিন মানে যতটুকুনি সম্ভব বৃহস্পতিবার করে ততটুকুনি মিস করি না। তো এক দিন মিস হয়ে যায়, মানে মনে থাকে না হয়তো, কিন্তু আমি 5 টাকা কয়েন হলেও আমি ফেলি, প্রত্যেক বৃহস্পতিবারেই ফেলার চেষ্টাও করি। তো এখন আমার দেওরকে আর আমার ননদের ছেলে, ওদের দুজনকে ভাত দেবো। আজকে রান্না হয়েছিলো ভাত, ভেন্ডি ভাজা, মটরের ডাল আর ওই ধোকার তরকারিটা। তো ধোকার তরকারিটা আজকে অনেক দিন পর রান্না হলো। এর আগে না আমরা ডেলি খেতাম, কিন্তু অনেক দিন পর আজকে রান্না হলো। অনেক দিন ধরে খাওয়া হয় না, তার জন্য এই দেখো। তো তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছিল। নিরামিষের দিন একটু টেনশন থাকে, কারণ আমরা মেয়ে ছেলে, আমরা যা কিছু দিয়ে খেয়ে নিই। বাড়ির বেটা ছেলেরা তো আর সেই কিছু দিয়ে খেতে পারে না। তো এই দেখো এরপরে আমি ভাত নিয়ে নিয়েছি, টক ডাল, মটরের ডাল, ভেন্ডি ভাজা দিয়ে।
আর খেতে বসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর পাপা করে দিল বমি, আর আমার খাওয়ার ইচ্ছাটাই পুরো চলে গেল। তো এরপরে একটা ভূতের ফিল্ম দেখছিলাম, এটা মনে হয় কি কাঞ্চনারই একটা পার্ট। তো আমি দেখছিলাম, আমার দেখতে প্রথমে খুব এনজয় লাগে, কিন্তু রাত্রি হলে তখন আমার এইগুলোই মনে পড়ে, এই একটা আমার মানে প্রবলেম। তো এখন বাজে বিকাল 5টা, একটু শুয়েছিলাম, শোয়ার পর উঠেছি, শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে, মানে ঘুম হলে দেখবার শরীরটাও ফ্রেশ লাগে, মনও ফ্রেশ লাগে। তো শরীরটা অনেকটা ফ্রেশ লাগলো, লেগে এবার সন্ধে দেবো, সন্ধে দিতে যাব। আর মনে মনে নিজে নিজে ভাবছি যে এখন অন্তত মুখটা অন্তত ঠিক লাগছে, দুপুরবেলা যেমন ডাল লাগছিলো। তারপর আজকে মন্দিরে চলে এসেছি, মন্দির দিয়ে ভিডিওটা শেষ করলাম, কারণ রাত্রিটা সেরকম কিছু ইন্টারেস্টিং কিছু করিনি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তার জন্য আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। মন্দিরে কীর্তন হচ্ছে, আমরা সবাই মিলে কীর্তন করছি, যেটা আমরা প্রত্যেক দিন করি। আর পাপা আনলিমিটেড দুষ্টুমি করছে, যেটা ও প্রত্যেক দিন করে। মন্দিরে আর শুনলেই কাসর ঘন্টা রোকে কখনোই রাখা যায় না।